আজকে এই ভিডিওতে আমি পিরামিড সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে বলতে চলেছি সেগুলো কিন্তু কোনোটাই আমার পার্সোনাল থিওরি নয়। এই সব কিছুই বৈজ্ঞানিকদের দেওয়া তথ্য। এই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং তারপরে আপনি নিজেই ডিসাইড করবেন যে এদের মধ্যে কোন থিওরিটা আপনার সবথেকে বেশি অ্যাকসেপ্টেবল বলে মনে হয়। তো চলুন শুরু করা যাক। যদি আমি আপনাদেরকে বলি যে এই পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর জায়গা কোনটা, তাহলে আপনার মাথার মধ্যে জম্মু কাশ্মীর কিংবা সুইজারল্যান্ড অথবা অন্য কোনো সুন্দর জায়গার কথাই মাথায় আসবে। কিন্তু যদি আমি আপনাদের বলি যে এই পৃথিবীর মধ্যে সবথেকে রহস্যময় জায়গা কোনটা, তাহলে আপনি কি জানেন এর উত্তরটা কি হবে? এর উত্তর হলো ইজিপ্ট। আজ থেকে প্রায় 4000 বছর আগে ইজিপ্টের মানুষরা ইজিপ্টে রাজত্ব চালাতো। এই সমস্ত মানুষরা নিজেদের সময়তে ওখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্যের পরিচয় দিয়েছিল, অনেক সুন্দর সুন্দর কলাকৃতিযুক্ত জিনিস তারা বানিয়েছিল। তবে এই সমস্ত কলাকৃতির সঙ্গে তারা কিছু কিছু রহস্যও আমাদের জন্য ছেড়ে গেছে, যেমন এলিয়েনদের সত্যতা, পিরামিডের অ্যালাইনমেন্ট আকাশের তারাদের সঙ্গে হওয়া, অথবা পিরামিডের মধ্যে থাকা একটা ন্যাচারাল এসি যেটা ভেতরের টেম্পারেচারকে সবসময় 20 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে পারে। এসব কিছু এমন জিনিস যেগুলো আজও বৈজ্ঞানিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সবথেকে বড় এবং কমন প্রশ্ন হলো যে এই সময় তারা এই বড় বড় পিরামিডগুলোকে আসলে কিভাবেই বা বানিয়েছিল। আর এরকম ধরনের রহস্যময় স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র পিরামিডই নেই, পিরামিড ছাড়াও এখানে অনেক রহস্যময় স্ট্রাকচার আছে যেগুলো সত্যি এত রহস্যময় যাদের সম্পর্কে আপনি যত জানবেন ততই রহস্যের অন্ধকারে হারিয়ে যাবেন। এই স্ট্রাকচারগুলোকে কি তখনকার মানুষরা একা একাই নিজেরাই বানিয়েছিল, নাকি এর পেছনে আরও অন্য কিছুর হাত ছিল? ইজিপ্টের পিরামিড এটা আমাদের পৃথিবীর কাছে একটা মাস্টারপিস, আর এটা পৃথিবীর সবথেকে ফেমাস জায়গাগুলোর মধ্যে একটা। এর স্টাডি বহু বছর থেকে চলছে। আমাদের কাছে যত টেকনোলজি আছে সবার সাহায্যেই আমরা একে বোঝার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে আজও পর্যন্ত এর মিস্ট্রি কেউ সলভ করতে পারেনি। এরা পাথরের একটা একটা পিসকে একসঙ্গে কিভাবে এনেছিল, আর এরা কি ধরনের কংক্রিটের ব্যবহার করেছিল। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা এত পারফেক্টলি অ্যালাইন্ড কিভাবে। কোনো অ্যাডভান্স টেকনোলজি কিংবা মেশিন ব্যবহার না করে এরকম ধরনের স্ট্রাকচার বানানো সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। শুধু একটা পিরামিডের মধ্যেই প্রায় 23 লাখ লাইমস্টোনের ব্লককে ইউজ করা হয়েছিল। এই পাথরের ব্লকগুলোকে এক একটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াই এত মুশকিল, আর একেবারে পারফেক্টভাবে একে বানানো তো দূরের কথা, কিন্তু সেই সময় তারা এটা করেছিল। পিরামিডের এই এক একটা ব্লক যেটা আপনি দেখছেন, এদের ওজন 2700 কেজি থেকে প্রায় 70,000 কেজি পর্যন্ত আছে। বর্তমানে আধুনিক যুগের যে সমস্ত মডার্ন ক্রেনগুলোকে বাড়ি তৈরি করার জন্য ইউজ করা হয়, তারাও সাধারণত ম্যাক্সিমাম 20,000 কেজি পর্যন্তই চাগাতে পারে। তাহলে ভাবুন, যদি আজকের দিনেই বাড়ি তৈরি করার সময় 20,000 কেজি ওজনের জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে এত সমস্যা হয়, তাহলে তারা আজ থেকে 4000 বছর আগে ওই কাজটা কিভাবে করেছিল? 4000 বছর আগে তারা 70,000 কেজি ওজনের পাথরগুলোকে কিভাবে ট্রান্সপোর্ট করেছিল, কোনো অ্যাডভান্স মেশিনকে না ব্যবহার করেই? তবে এর একটা উত্তর আছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি যে আপনাদের মধ্যে 90% মানুষ আমার এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করবে না, আর সেটা হলো এলিয়েন্স। পিরামিডের সঙ্গে জড়িত একটা থিওরি আছে যাকে ওরায়ান কোরিলেশন থিওরিও বলা হয়। যদি আপনি রাত্রেবেলা পিরামিডকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেটা আকাশের একটা কনস্টেলেশন, মানে আকাশের একটা নক্ষত্রের সঙ্গে অ্যালাইন করে। মহাকাশের এই কনস্টেলেশনের নাম হলো ওরায়ান বেল্ট। এই বেল্টের মধ্যে 3টে প্রধান তারা আছে যাদের নাম হলো অ্যালনাইটেক, অ্যালনাইলাম আর মাইনটেকা। মানে এই 3টে তারা পিরামিডের সঙ্গে সিঙ্ক করা আছে। এদের পজিশন এবং অ্যালাইনমেন্ট একেবারে ওই তারাগুলোর মতো। এই ইম্পসিবল জিনিসটাকে দেখার পর অনেক থিওরিস্ট এটা মনে করে যে সেই সময় কোনো এলিয়েন এই পৃথিবীতে এসছিল আর নিজেদের সঙ্গে কোনো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসছিল, এবং এদের সাহায্যে এই ইম্পসিবল পিরামিডটাকে তখনকার মানুষরা বানিয়েছিল। আর ওই এলিয়েনগুলো ওই তারার কাছেই কোনো সৌরজগৎ থেকে এসছিল। তবে আমরা জানি না যে পিরামিডটাকে সত্যি মানুষরা বানিয়েছিল নাকি এলিয়েনরা বানিয়েছিল। তবে একটা জিনিস যেটা আমরা সত্যি সত্যি জানি, যে পিরামিড এবং মহাকাশের ওই নক্ষত্রদের মধ্যে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। কিছু থিওরিস্ট এটা বলে থাকে, যেটা আমি এক্ষুনি আপনাদের বললাম, যে এই এলিয়েনগুলো ওই তারাগুলোর মধ্যে কোনো সৌরমণ্ডলে বসবাস করত, আর এই পিরামিডটা তখনকার মানুষরা তাদের সঙ্গে নিজেদের কানেকশনকে বোঝানোর জন্য বানিয়েছিল। এই জন্য হয়তো পিরামিডের সঙ্গে নক্ষত্রদের এরকম পারফেক্ট অ্যালাইনমেন্ট হয়। ভেরিয়াস টানেলস ইন পিরামিড। পিরামিড প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে রহস্যে ভর্তি, কিন্তু এদের মধ্যে থাকা টানেলগুলো মানে সুড়ঙ্গগুলো এর সবথেকে বড় রহস্য।
পিরামিডের বিভিন্ন জায়গায় নানান ধরনের টানেল তৈরি করা আছে। প্রথম দিকে তো মানুষ নিজেদের কমন সেন্সকে ইউজ করে এটা ভাবতো যে হয়তো এটা ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়েছিল, যাতে ভেতরে হাওয়া বাতাস খেলতে পারে। কিন্তু পরে এই তথ্যটাকে ডিসমিস করে দেওয়া হয়। যখন একটা রোবট এর ভেতরে পাঠানো হয়েছিল, তখন রোবটটা নিজের ক্যামেরার সাহায্যে এটা দেখে যে এই টানেলটা আসলে তো ভেতর থেকে বন্ধ করা আছে, আর প্রত্যেকটা টানেলের শেষ প্রান্তে একটা বন্ধ দরজার মতো কিছু একটা আছে। তাহলে এই টানেলগুলো কিভাবে ভেন্টিলেশনের জন্য কাজ করবে যদি বন্ধই করা থাকে? যদি আমরা পিরামিডের প্রত্যেকটা চেম্বারগুলোকে দেখি, তাহলে আমরা দেখব যে এর মধ্যে টোটাল 3টে ডিসকভার্ড চেম্বার আছে। সবার নিচে আছে বেস চেম্বার, আর এটা হলো কুইন্স চেম্বার, আর সব থেকে উপরে আছে কিংস চেম্বার। যদি আপনি উপরের এই রাস্তাটা দিয়ে এন্টার করেন, তাহলে আপনি ভেতর থেকে এই 3টে চেম্বারকেই এক্সপ্লোর করতে পারবেন। আর নিচের এই রাস্তাটা দিয়ে যদি আপনি এন্টার করেন, তাহলেও আপনি ওই 3টে চেম্বারকে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু ফ্যাক্ট এটা যে আজ পর্যন্ত কেউ এই 3টে চেম্বারকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করতে পারেনি। ভালো করে খেয়াল করে দেখুন আমি কি বলেছি। আমি বলেছি ডিসকভার্ড চেম্বার, মানে এর ভেতরে আরও যে কত চেম্বার আছে এটা কেউ জানে না। আর মনে এটাও করা হয় যে এই টানেলগুলোকে এই জন্য বানানো হয়েছিল কারণ ওই সময়কার মানুষ এটা মানত যে যদি কিং মানে রাজার বডিকে যদি এই চেম্বারের মধ্যে রাখা হয়, তাহলে তার আত্মা আকাশের এই তারাদের দিকে যাবে। একে পিরামিডের স্টার শ্যাফট থিওরিও বলা হয়ে থাকে। যখন এই কুইন্স চেম্বারের মধ্যে রিমোট কন্ট্রোল ক্যামেরাকে পাঠানো হয়, তখন এইটা দেখতে পাওয়া যায় একটা বন্ধ স্টোন, যার উপরের দিকে দুটো মেটালের পিন লাগানো আছে। দেখে মনে হয় এটা এমনভাবে বানানো হয়েছে যেন তারা চাইতো যে ভেতরে যেন কেউ না যেতে পারে। আর এর ডিসকভারির পরে এরকম অনেক থিওরি সামনে আসে যে এর মধ্যে আরও একটা আনডিসকভার্ড চেম্বার আছে। তারপর যখন একটা নতুন অ্যাডভান্স টুলের সাহায্যে এই বন্ধ দরজাটাকে ড্রিল করে এর মধ্যে একটা ছোট ক্যামেরাকে পাঠানো হয়, তখন ওই ক্যামেরাটা এই ছবিটা তোলে। আর এরপরে ওই ক্যামেরাটা আরও ভেতরে যাওয়ার আগে কোনো একটা রহস্যময় কারণের জন্য ক্যামেরাটা খারাপ হয়ে যায় এবং আগের এক্সপ্লোরেশন অসম্পূর্ণ থেকে যায়। আর এই ঘটনার পর ওখানকার গভর্নমেন্ট পিরামিডের মধ্যে এক্সপ্লোরেশন করার জন্য আর কাউকে অনুমতি দেয় না। তবে পসিবিলিটি এটা আছে যে এর মধ্যে আরও এরকম অনেক টানেল আছে যাদের আজও পর্যন্ত ডিসকভার করা হয়নি। ওই পিরামিডগুলোকে কেন বানানো হয়েছিল কোনো এক্সপ্লেনেশন না পাওয়ার জন্য আজ পর্যন্ত তো এটাই মানা হয়ে এসছে যে এই পিরামিডগুলো সেই সময়কার রাজা এবং রানীদের কবরের পারপাসের জন্য বানানো হয়েছিল। মানে ওগুলো রাজা রানীদের কবর ছিল। মমির ব্যাপারে আপনি কখনো না কখনো তো নিশ্চয়ই শুনেছেন। তো যে সমস্ত মানুষরা এই রাজা রানীর কবরের ব্যাপারটা মানে, তারা এটা বলে যে ওই সময়কার রাজা রানীদের মৃতদেহগুলোকে মমিফিকেশনের প্রসেসের মাধ্যমে বডিগুলোকে মমি বানিয়ে তারপর তাদের কবরের মধ্যে রাখা হতো। মৃত শরীরটাকে লাইনিন নামক একটা ফ্যাব্রিকের সাহায্যে বেঁধে কবরের মধ্যে রেখে দেওয়া হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা যে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে পিরামিডের মধ্যে কটা মমি পাওয়া গেছে, তাহলে তার আনসার হলো 0। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পিরামিডের মধ্যে এখনো পর্যন্ত কোনো মমি পাওয়া যায়নি। পিরামিডকে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা হয়নি, কিন্তু যতটা এক্সপ্লোর করা হয়ে গেছে তার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে সমস্ত টুমগুলো খালি ছিল এবং তার উপরে কোনো টেক্সট মেসেজও লেখা ছিল না, যেটা জেনারেলি ওই সময়কার বাকি জায়গায় টুমসের উপরে লেখা থাকতো। কুইন্স চেম্বারে কোনো রানীর মৃতদেহ পাওয়া যায়নি, আর কিংস চেম্বারেও কোনো রাজার মৃতদেহ পাওয়া যায়নি। তো এই সব কিছু দেখার পর থিওরিস্টরা এই কনক্লুশনে আসতে পেরেছে যে হয়তো পিরামিড এই সব কিছুর জন্য তৈরি করা হয়নি। মেবি হয়তো এটা অন্য কোনো কারণের জন্য তৈরি করা হয়েছিল। আর এই সব কিছুর জন্য বেশিরভাগ বিচারকরা এটা মনে করে যে হয়তো এই মমিগুলো কোনো এলিয়েনদের পারপাস সার্ভ করার জন্য বানানো হয়েছিল। অনেকে মনে করে যে এটা হয়তো এক ধরনের পাওয়ার প্ল্যান্ট ছিল। এই পাওয়ার প্ল্যান্টের থিওরিটা আমি আরও ডিটেলসে বানিয়েছি। যদি আপনি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আর আই বাটনেও পেয়ে যাবেন। পিরামিড এত পারফেক্ট কিভাবে? আপনি কি জানেন যদি আপনি এই পুরো পৃথিবীর ম্যাপটাকে নেন এবং এর সেন্টারটা খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনার কি মনে হয় যে এই পুরো পৃথিবীর সেন্টারটা কোন জায়গাটা হতে পারে? আশ্চর্য রকমভাবে এই পুরো পৃথিবীর জিওগ্রাফিক্যাল সেন্টার ওই জায়গাটাই যেখানে পিরামিড তৈরি করা আছে। হ্যাঁ, হয়তো এটা হতে পারে একটা কমপ্লিট কোইন্সিডেন্ট, কিন্তু এটা আপনি কোনোভাবেই ভুলবেন না যে পিরামিড সেই সময় বানানো হয়েছিল যখন মানুষের এই পৃথিবী সম্পর্কে খুব কমই নলেজ ছিল। তখন তো এটাও আবিষ্কার হয়নি যে পৃথিবী গোল। প্রথম দিকে মানুষ এটা মনে করত যে পৃথিবী একটা চ্যাপ্টা থালার মতো।
তাহলে ওই সময় তখনকার মানুষরা পৃথিবীর সেন্টারটাকে কিভাবে খুঁজে পেয়েছিল? আরও একটা আশ্চর্যের ব্যাপার, যদি পিরামিডের সেন্টার থেকে একটা অ্যারো উত্তর দিকে টানা যায় তাহলে সেই অ্যারোটা সোজা উত্তর মেরুতে গিয়ে মিলবে। হ্যাঁ, অল্প কয়েক কিলোমিটারের হেরফের হতে পারে, কিন্তু আপনি এই থিওরিটা জেনে আশ্চর্য হবেন যে আজ থেকে 4000 বছর আগে পৃথিবীর যে ল্যান্ডমাস ছিল তখনকার থেকে এখনকার পৃথিবীর ল্যান্ডমাস একটু চেঞ্জ হয়ে গেছে। আর এটা হয়েছে টেকটনিক প্লেটের এদিকে ওদিকে শিফট করার জন্য। এই জন্য যে অল্প কয়েক কিলোমিটারের হেরফের আছে সেটাও পৃথিবীর টেকটনিক প্লেটের শিফট করার জন্যই হয়েছে, যেটা ন্যাচারালি পৃথিবীর সাথে হয়। আর তা না হলে সেই সময় মানে 4000 বছর আগে পিরামিড পারফেক্টলি নর্থ পোলের সাথে অ্যালাইন্ড ছিল। পিরামিড স্টোনস, আপনি কি জানেন যে পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল সেগুলো কোনো সাধারণ পাথরের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী। শক্তিশালী মানে মজবুত। আর সায়েন্টিস্টরা এই পাথরটাকে অনেক অ্যানালাইজ করেছে। আর জানি না আপনার বিশ্বাস হবে কি না, সায়েন্টিস্টরা আজ পর্যন্ত খুঁজে পায়নি যে এক্স্যাক্টলি এই পাথরগুলো আসলে কোন টাইপের পাথর। এগুলো লাইমস্টোনের মতো, কিন্তু লাইমস্টোন নয়। সায়েন্টিস্টরা এই পাথরকে পৃথিবীতে আর অন্য কোথাও খুঁজে পায়নি। পিরামিডের কনস্ট্রাকশনের আরও একটা অদ্ভুত ব্যাপার এটা যে একে বানানোর সময় বল অ্যান্ড সকেট টেকনোলজিকে ব্যবহার করা হয়েছিল। বল অ্যান্ড সকেট একটা এমন মেথড যেটা হিট এক্সপ্যানশনকে সহ্য করতে পারে, মানে গরমের জন্য যখন পাথর একটু বড় হয়ে যায় সেটাকেও এটা সহ্য করতে পারে। আর এই বল অ্যান্ড সকেট কনস্ট্রাকশন টাইপ অ্যাকচুয়ালি ভূমিকম্পকেও সহ্য করতে পারে। একবার ভাবুন, শক প্রুফ টেকনোলজি, আর সেটাও 4000 বছর আগে। ন্যাচারাল এয়ার কন্ডিশন ইনসাইড পিরামিড। পিরামিডের চারিদিকে ইজিপশিয়ান ডেজার্ট আছে, অতএব এই এলাকাটা অত্যন্ত গরম এলাকা। আর এই সব থাকা সত্ত্বেও পিরামিডকে সেই সময় এমনভাবে বানানো হয়েছিল, একটা এমন রহস্যময় টেকনোলজিকে ব্যবহার করে বানানো হয়েছিল যে বাইরের টেম্পারেচার যতই হোক না কেন পিরামিডের ভেতরের টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্টলি 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, যেটা পৃথিবীর সব থেকে কমফোর্টেবল এবং এভারেজ টেম্পারেচার। এই জন্য একে আপনি 4000 বছর পুরনো ন্যাচারাল এসিও বলতে পারেন। তাহলে এই সমস্ত ফ্যাক্ট, শক প্রুফ টেকনোলজি, ওরায়ন স্টার অ্যালাইনমেন্ট, নর্থ পোল ডাইরেকশন অ্যালাইনমেন্ট উইদাউট কম্পাস, এগুলো কি শুধুমাত্র কোইন্সিডেন্ট, নাকি সত্যি সত্যি এর পেছনে কোনো ইন্টেলিজেন্ট প্রাণীদের হাত আছে যাদের এই পৃথিবী সম্পর্কে এত নলেজ ছিল যেটা বর্তমানে এখন আমাদেরও নেই? অনেক থিওরিস্টরা মনে করে যে এই সমস্ত নলেজগুলো ওই এলিয়েনরাই সেই সময়কার মানুষদের দিয়েছিল। এলিয়েন ড্রয়িংস ইন ইজিপ্ট। ইজিপ্টে যে সমস্ত ঘুরতে যাওয়ার মতো জায়গা আছে সেই সব জায়গায় আপনি এরকম ধরনের ছবি দেখতে পাবেন। এই ড্রয়িংটার মধ্যে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? দেখুন, এরকম মনে হচ্ছে না যে এটা একটা কোনো এরোপ্লেনের ড্রয়িং? এমনকি কিছু কিছু জায়গায় তো এমন ধরনের কার্ভিং তৈরি করা আছে যেখানে আপনি এরকম ধরনের ক্রিয়েচারদের দেখতে পাবেন যাদের চোখগুলো বড় বড়, মাথাটা বড় এবং আকারে ছোট, একদম যেন মডার্ন এলিয়েন ডিপিকশনের মতো। এই কার্ভিংটাকে দেখুন, এটাকে দেখার পর আপনার কি মাথার মধ্যে কোনো কিছু ভেসে উঠছে? এটা অ্যাকচুয়ালি একটা মডার্ন স্পেসশিপের ডিপিকশনের মতো। এই জন্য অনেক মানুষ এটা মনে করে যে এই পিরামিডগুলোকে শুধুমাত্র ওই এলিয়েনরা নিজেরাই বানিয়েছিল, আর এর মধ্যে মানুষের কোনো হাতই ছিল না। এটা কতটা সত্যি সঠিকভাবে কেউই বলতে পারবে না। পিরামিডের যে তারার সঙ্গে অ্যালাইনমেন্টের কথা আমি একটু আগে বলেছিলাম, সেটার ব্যাপারে যদি আপনি আরও একটু ডিপলি ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো এরিয়াল ভিউ মানে উপর থেকে নেওয়া কোনো ভিউ ছাড়া এরকম ধরনের পারফেক্টলি অ্যালাইন করে কোনোভাবেই কোনো স্ট্রাকচারকে বানানো সম্ভব নয়। অর্থাৎ কেবলমাত্র উপর থেকে নেওয়া ভিউর সাহায্যেই ওই জায়গাটাকে চুজ করা সম্ভব ছিল। আর 4000 বছর আগে তো কোনো ড্রোন কিংবা হেলিকপ্টার কিংবা এরোপ্লেন কোনো কিছুই তো ছিল না। তাহলে এটা তো কোনোভাবেই সম্ভব নয় যে তখনকার মানুষ নিচে বসে বসেই এটাকে ঠিক করে নিয়েছিল। শুধুমাত্র অন্য গ্রহের প্রাণীরাই এসব কিছু করতে পারত নিজেদের স্পেসশিপের সাহায্যে। অ্যামেজিং সান অ্যালাইনমেন্ট অফ পিরামিড। প্রত্যেক বছর জুন মাসের 21 তারিখ সামার সলস্টিস হয়, মানে দিন সব থেকে বড় আর রাত সব থেকে ছোট। এই দিন যদি আপনি ঠিক সন্ধ্যের আগে পিরামিডকে দেখতে যান তাহলে ওই ভিউটা আপনি একটু এরকম ধরনের দেখতে পাবেন। পিরামিডের একদম সেন্টারে ওই সিংহ টাইপের ওই স্ট্যাচুটা ঠিক মাথার ওপর থেকে এরকম ধরনের সূর্যের একটা ভিউ। তো এই সব কিছু মাথায় রেখে এত ক্যালকুলেশন করে পিরামিডটাকে তারা তৈরি করেছিল। এত কিছু তারা কিভাবে জানতো? যে কোনো একটা জিনিস কোইন্সিডেন্ট হতে পারে, কিন্তু এতগুলো স্ট্রাকচার
এতগুলো কোইন্সিডেন্ট একসঙ্গে তো হতে পারে না। ওই জন্য আমাদের এটা মানতে বাধ্য হতে হবে যে এইগুলো সবকিছুই যোজনার মাধ্যমে হয়েছিল, মানে সবকিছুই প্ল্যান মোতাবিক করা হয়েছিল। এই জন্য অনেক থিওরিস্টরা এটা বলে যে সেই সময় এত বেশি ক্যালকুলেশন হয়তো শুধুমাত্র এলিয়েনরাই করতে পারত। তাদের কাছে হয়তো এমন কোনো নলেজ এবং টুলস ছিল যেটা বর্তমানে মডার্ন সায়েন্সের কাছেও হয়তো নেই। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।